অনলাইন ক্লাসে সাহায্য নিতে হচ্ছে। নিশ্চয়ই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। আজকে আমরা সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন এই কোর্সটির রাজনৈতিক সংস্কৃতি এই শিরোনামটি নামে যে অধ্যায়টি আমাদের আছে সেই অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সিলেবাসটা দেখেছো কিনা কিংবা কত দূর দেখেছো তা আমি জানি না। তোমরা সিলেবাসটা দেখবা এবং সিলেবাসে দেখবা যে আমাদের কোর্সগুলোর মধ্যে এটি একটি অন্যতম একটি কোর্স, যেটা আসলে সামাজিক বিজ্ঞান সম্পর্কে ধারণা পেতে অনেকখানি সাহায্য করবে। তো রাজনৈতিক সংস্কৃতি আসলে অতি সাম্প্রতিককালে একটি বিষয় এবং অতি সাম্প্রতিককালে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি সবিশেষ গুরুত্ব লাভ করেছে। প্রকৃতপক্ষে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যথাযথ যদি আমরা জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি জানা একান্ত প্রয়োজন। আধুনিক কালে আমরা জানি যে আচরণবাদী বিশ্লেষক অনেক আমাদের বিহেভিয়ার সম্পর্কে এবং এটি রাজনীতি বিজ্ঞানে অত্যন্ত একটা পরিচিত শব্দ, এটি অত্যধিক গুরুত্ব লাভ করেছে এবং সাথে সাথে এটার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি এই প্রত্যয়টিও গুরুত্ব লাভ করেছে। কারণ রাজনৈতিক সংস্কৃতি সেই বিষয় যেটি আমরা রাজনৈতিক ক্ষেত্রে যে ধরনের আচার আচরণগুলো করে থাকি। কোনো রাষ্ট্রের রাজনৈতিক ভাবধারা ও বলবৎকৃত রীতিনীতি সবকিছুই রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত। রাজনৈতিক সংস্কৃতি জানতে গেলে আমাদের অনেক বিষয়গুলো জানতে হবে। আমরা ক্রমানুসারে বিভিন্ন বিষয়গুলোর সাথে পরিচিত হব। যেমন রাজনৈতিক আদর্শ, জাতীয় বৈশিষ্ট্য, নীতিমালা, জাতীয় রাজনৈতিক মনস্তত্ত্ব ও মৌল কাঠামো সম্পর্কে অধিকতর সুস্পষ্ট ও বিশদভাবে অধ্যয়ন করার জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ কর্তৃক রাজনৈতিক সংস্কৃতি প্রত্যয়টি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। বলা যেতে পারে বহুদিন থেকে চলে আসা এই প্রত্যয় মূলত সাম্প্রতিককালে এক নতুন আঙ্গিকে ও নতুন প্রেরণা নিয়ে উপস্থিত হয়েছে। বস্তুত রাজনৈতিক সংস্কৃতি কোনো রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি এমনকি স্থায়িত্ব সম্পর্কে আমাদেরকে অবহিত হতে সাহায্য করে। তাই বলে রাজনৈতিক সংস্কৃতি একেবারে নতুন কোনো ধারণা মাত্র নয়। প্রাচীনকালেও এ ধারণা কম বেশি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে নৃতাত্ত্বিক কাঠামো বিশ্লেষণের সংস্কৃতি বা কৃষ্টি শব্দ ব্যবহারিক প্রত্যয়ের মর্যাদা লাভ করে। সামাজিক বিজ্ঞানের অনেক শাখাতে এ সম্পর্কে অধ্যয়ন করা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতিটি রাজনৈতিক প্রত্যয় হিসেবে সর্বপ্রথম ব্যবহৃত হয় গ্যাব্রিয়েল অ্যালমন কর্তৃক 1956 সালে তার কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম নামক প্রবন্ধে তিনি নৃতাত্ত্বিক উৎপত্তিকে রাজনৈতিক ধারায় প্রকাশ করেন। অ্যালমন মূলত রাজনৈতিক সংস্কৃতিকে এর মনস্তাত্ত্বিক উদ্ভাবনার দিকটি যা সমাজকেন্দ্রিক আবর্তন সম্বলিত তা নির্ধারণ করতে চেয়েছেন। রাজনীতিতে রাজনৈতিক সংস্কৃতির ব্যবহার ও প্রয়োগকে আমেরিকার কতিপয় গবেষক অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিলেন। এদের মধ্যে উলাম বিয়ার, অ্যালমন্ড এনাদের নাম উল্লেখযোগ্য। তবে রাজনৈতিক সংস্কৃতির সাথে আরও কতিপয় গবেষকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তারা হচ্ছেন কোলম্যান, ভার্বা, লুসিয়ান পাই প্রমুখ। এনাদের নাম রাজনৈতিক সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই রাজনৈতিক সংস্কৃতির ধারণা বিকাশে অ্যালমন্ড ও ভার্বার 1963 সালে প্রকাশিত বিখ্যাত গ্রন্থ দ্য সিভিক কালচার মাইলফলক হিসেবে কাজ করেছে। 1965 সালে লুসিয়ান পাই ও ভার্বার সম্পাদিত আরেকটি বিখ্যাত গ্রন্থ পলিটিক্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নে ব্যাপক প্রসার ঘটে। তো এভাবে ব্যাপক প্রসার ঘটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি যারা এটাকে প্রয়োগ করেছেন তারা বিভিন্নভাবে রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাখ্যা করেছেন। এর মধ্যে অ্যালমন্ড যা বলেন তা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা ও এর বিভিন্ন অংশ এবং এতে ব্যক্তির আপন ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট দিক নির্দেশনা
প্রদান করে। অধ্যাপক অ্যালমন্ডের এই সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা যা দেখতে পাই যে রাজনৈতিক সংস্কৃতি হলো কোনো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতির প্রতি মনোভাব ও দৃষ্টিভঙ্গি। আরো স্পষ্টভাবে বলতে গেলে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে একটি জাতির বর্তমান মূল্যবোধ, বিশ্বাস এবং অনুভূতির সমষ্টি। এটা রাজনৈতিক ভূমিকা সংক্রান্ত ব্যক্তির কর্মকাণ্ড, তার রাজনৈতিক চাহিদা এবং আইনের প্রতি তার সাড়া প্রদানকে প্রভাবিত করে। অ্যালমন্ড আরও বলেন যে এই রাজনৈতিক সংস্কৃতি চলমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রক্রিয়ার দ্বারা সুসংগঠিত হয়। আবার অ্যালান আরবল বলেছেন কি যে রাজনৈতিক কৃষ্টি সমাজের সেসব মনোভাব, বিশ্বাস, আবেগ, মূল্যবোধ নিয়ে গঠিত হয় যা রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক প্রশ্নাদির সাথে সম্পর্ক যুক্ত। সিডনি ভার্বা বলেন, পরীক্ষালব্ধ বিশ্বাস, প্রকাশযোগ্য প্রতীক এবং মূল্যবোধের সমষ্টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, যা রাজনৈতিক ক্রিয়াকলাপের পরিধি ব্যাখ্যা করে। এটা রাজনীতির মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। আসলে মূলত রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে মানুষের সেই মনস্তাত্ত্বিক বিষয় যা রাজনৈতিক ক্ষেত্রে সে প্রকাশ করে থাকে। লুসিয়ান ডব্লিউ পাই এর মতে রাজনৈতিক সংস্কৃতি বলতে মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস ও অনুভূতির এমন এক সমষ্টিকে বোঝায় যা রাজনৈতিক কার্যাবলীকে অর্থপূর্ণ করে তোলে এবং এদের মধ্যে এক প্রকার সুশৃঙ্খল ভাবের অভিব্যক্তি ঘটায়, যা রাজনৈতিক সংস্কৃতিতেই তাদের অন্তর্নিহিত ও মনস্তাত্ত্বিক দিকের সার্বিক প্রকাশ ঘটে। এভাবে দেখা যায় যে বিভিন্ন বিশেষজ্ঞ যারা রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছেন তারা বিভিন্নভাবে রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাখ্যা করেছেন। এক কথায় রাজনৈতিক কৃষ্টি বা রাজনৈতিক সংস্কৃতি হলো এমন কতগুলো মনোভাব, বিশ্বাস ও অনুভূতি যা কোনো রাজনৈতিক ব্যবস্থাকে শৃঙ্খলা ও তাৎপর্য প্রদান করে এবং যা রাজনৈতিক ব্যবস্থাকে মানুষের আচার ব্যবহার নিয়ন্ত্রণ করার মূল্যবোধ ও বিধিবিধানের সৃষ্টি করে। আবার রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আরো অনেকেই অনেক ধরনের ধারণা দিয়েছেন। এর মধ্যে স্যামুয়েল এইচ বিয়ার বলেন যে রাজনৈতিক সংস্কৃতি হলো ক্ষমতা, স্বার্থ এবং নীতিমালার সাথে সম্পর্কযুক্ত একটি পরিবর্তনশীল ধারণা। আসলে রাজনৈতিক সংস্কৃতি হলো ক্ষমতা, স্বার্থ কিংবা নীতিমালা যখন পরিবর্তিত হয় তখন রাজনৈতিক ধারণাটিও পরিবর্তিত হয়, এটাই তিনি বলতে চেয়েছেন। এটা রাজনৈতিক ব্যবস্থার স্বার্থ ও উদ্দেশ্যকে গঠন ও নিয়ন্ত্রণ করে। আবার রাজনৈতিক ব্যবস্থার ধরন বা প্রকৃতিকে কোনরূপ পরিবর্তন আনয়নের জন্য দায়ী এবং সর্বোপরি রাজনৈতিক সংস্কৃতি অপরিকল্পিত ও অনভিপ্রেত আচরণ, মূল্যবোধ ও বিশ্বাস দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এভাবে স্যামুয়েল এইচ বিয়ার এটাকে ব্যাখ্যা করেছেন। তো যা হোক, আমরা বিভিন্নভাবে দেখলাম যে আসলে বিভিন্ন জনই বিভিন্নভাবে রাজনৈতিক সংস্কৃতির ব্যাখ্যা প্রদান করেছেন। ব্যাখ্যাগুলোকে বিশ্লেষণ করলে আমরা রাজনৈতিক সংস্কৃতির তিনটি উপাদান মূলত দেখতে পাই। একটি হচ্ছে অভিজ্ঞতা প্রসূত বিশ্বাস, মূল্যবোধের প্রাধিকার এবং অনুভূতিমূলক সংবেদনশীলতা। এই তিনটি উপাদানের সমষ্টিগত রূপ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক বিশ্বের বিভিন্ন বিষয় ও সমস্যাগত ধারণার সমন্বয়ে গড়ে ওঠে মানুষের অভিজ্ঞতা প্রসূত বিশ্বাস, আর এই ধারণার উপরই নির্ভর করে শাসক ও শাসিতের সম্পর্কের প্রতিকৃতি। দ্বিতীয় উপাদান সেটি হচ্ছে মূল্যবোধের প্রাধিকার, আবার কতগুলো বিশ্বাস ও অনুভূতির সমষ্টি। এই বিশ্বাস ও অনুভূতির সরকারি লক্ষ্য, উদ্দেশ্য এবং ব্যক্তিগত ধ্যান ধারণা ও উৎকর্ষ সম্পর্কিত। তৃতীয় উপাদানটি হলো অনুভূতিমূলক সংবেদনশীলতা, যা নির্ধারিত ও সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে মানুষের অনুকূল ও প্রতিকূল অনুভূতি। আসলে রাজনৈতিক সংস্কৃতির উপাদানটি হচ্ছে এমন যে মানুষের এটা একটা মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা এবং তার সাথে রাষ্ট্রীয় ব্যবস্থার অর্থাৎ যারা শাসক শ্রেণী তাদের সাথে শাসিতের একটা সম্পর্ক তৈরি করার আসলে একটা সেতু হিসেবে কাজ করে এবং রাজনৈতিক পরিমণ্ডলে যে আচার আচরণগুলো আমরা করে থাকি তার সমষ্টিগত রূপই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি।
রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীবিভাগটা আমরা একটু দেখতে চাই যে শ্রেণীবিভাগের ধরনটা কেমন। যাই হোক, আমরা জানি যে রাজনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মকাণ্ড সম্পর্কে জনগণের জ্ঞান, অনুভূতি ও মূল্যায়ন সংক্রান্ত দৃষ্টিভঙ্গির সমষ্টিগত রূপই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। সাধারণত 3 প্রকার রাজনৈতিক একক সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গির সুষ্ঠু প্রকাশ ঘটে। অর্থাৎ আমরা যে দৃষ্টিভঙ্গি কিংবা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির কথা যে বলছি, তা কোন কোন এককগুলোর প্রতি মানুষ তার এই দৃষ্টিভঙ্গিটা প্রকাশ করে। যেমন প্রথমত যে আইন প্রণয়নকারী সংস্থা, অর্থাৎ কারা আইন প্রণয়ন করছে। প্রশাসন ব্যবস্থা, অর্থাৎ আইন প্রণয়নের পরে সেগুলোকে বাস্তবায়ন করছেন কারা, তাদের কাঠামো এবং ভূমিকা, অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে কারা বিভিন্ন আইনগুলোকে বাস্তবায়ন করেন, তারা কারা, তারা কিন্তু আমলা কিংবা প্রশাসনে যারা থাকেন, তো তারা কেমন ভূমিকা করছেন সেই আইনের প্রয়োগ কিংবা বাস্তবায়ন করতে গিয়ে, সেখানে কিন্তু মানুষ তার একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটায়। দ্বিতীয়ত, এ সকল ভূমিকা পালনকারী ব্যক্তিবর্গ সম্পর্কে, যেমন রাজা কিংবা সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান যিনি থাকেন, তার প্রতি আইন প্রণয়নকারী ব্যক্তিবর্গ ও প্রশাসকবৃন্দ, অর্থাৎ ব্যক্তি হিসেবে এই প্রতিষ্ঠানগুলোতে কিংবা এই জায়গাগুলোতে কারা আছেন তাদের সম্পর্কে জনগণের যে অভিব্যক্তি, সেটা একটা একক। আবার মৌল রাষ্ট্রীয় নীতিমালা, সিদ্ধান্ত সমূহ এবং তাদের বাস্তবায়ন সম্পর্কে, অর্থাৎ 3টা এককের উপর নির্ভর করে মানুষ তার দৃষ্টিভঙ্গির প্রকাশটা ঘটায়, যেটাকে আমরা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আখ্যায়িত করতে চাচ্ছি কিংবা করতে যাচ্ছি, কিংবা রাজনৈতিক সংস্কৃতি প্রত্যয়টি যারা বিশ্লেষণ করেছেন কিংবা ব্যাখ্যা করেছেন, তারা এমনটাই মনে করেন যে আইন প্রণয়নকারী সংস্থা, প্রশাসন ব্যবস্থা এবং আইন প্রণয়নকারী সংস্থা এবং প্রশাসন ব্যবস্থার সঙ্গে যে ব্যক্তিবর্গ আছেন তারা, কিংবা একটি রাষ্ট্রে যে ধরনের নীতিমালা প্রণয়ন করা হয়, যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সমস্ত বিষয়গুলোর উপরে জনগণ তার দৃষ্টিভঙ্গি এবং তার মূল্যায়নটা ব্যাখ্যা করে থাকে কিংবা অভিব্যক্তিটা প্রকাশ করে থাকে। এর উপরে নির্ভর করে আসলে সেখানকার রাজনৈতিক সংস্কৃতি এবং সেখানকার শাসক এবং শাসিত, অর্থাৎ যারা শাসন ক্ষমতায় আছেন তারা এবং যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা সম্পর্কের ভিত্তি। এই দুটো মিলেই যে আচার আচরণগুলো আমরা পরিলক্ষিত করব, সেগুলোর সমষ্টিগত রূপই আসলে রাজনৈতিক সংস্কৃতি। বিভিন্ন সমাজের তুলনা ও পরিমাপের সুবিধার জন্য অ্যালমন্ড ও পাওয়েল এবং অ্যালমন্ড ও ভার্বা যথাক্রমে তাদের 2টা বই, অ্যালমন্ড ও পাওয়েলের বইটার নাম হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স এবং অ্যালমন্ড ও ভার্বার বইটার নাম হচ্ছে দ্য সিভিক কালচার। এই বইগুলোতে তারা 3 ধরনের রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন। একটি হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, অধীন রাজনৈতিক সংস্কৃতি এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতিটা কি, আমরা সেটা এখন দেখব। যে জনগণ যখন রাজনৈতিক ব্যবস্থা ও জীবন সম্পর্কে তীব্র উদাসীন ও অসচেতনতার পরিচয় দেয়, তখন তার সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির পরিচয় বহন করে। অর্থাৎ সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ সরকার, রাষ্ট্র কিংবা আমরা যে মৌল রাষ্ট্রীয় নীতিমালার কথা বলছি, প্রশাসনের কথা বলছি কিংবা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কথা বলছি, এগুলো সম্পর্কে তারা কোনোই ধারণা রাখেন না এবং এ ব্যাপারে সম্পূর্ণরূপে উদাসীন থাকেন। এ ধরনের ব্যবস্থাতে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করে সেটাকে বলা হয় সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। এই ব্যবস্থায় অর্থাৎ এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক যোগাযোগ ও রাজনৈতিক শিক্ষার প্রসার দেখা যায় না। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের রাজনৈতিক সংস্কৃতি এর আওতাভুক্ত। দ্বিতীয় যে রাজনৈতিক সংস্কৃতি, সেটি হচ্ছে অধীন রাজনৈতিক সংস্কৃতি। জনগণ যখন রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক প্রক্রিয়া ও সরকারের কর্মকাণ্ড সম্পর্কে খুব সামান্য ওয়াকিবহাল থাকেন এবং নিষ্ক্রিয় ভূমিকা রাখে, তখনই অধীন রাজনৈতিক সংস্কৃতির জন্ম হয়। রাষ্ট্রীয় কার্যাবলী সম্পর্কে জনগণের সচেতন মনোভাব থাকা সত্ত্বেও রাজনৈতিক ব্যবস্থার ইনপুট কাঠামোর সাথে যোগাযোগ রক্ষা করার আবশ্যকতা অনুভব করে না। এই ব্যবস্থাধীনে অধিকাংশ ব্যক্তি সরকারের সিদ্ধান্তকে
প্রভাবিত করার চেষ্টা না করে বরং সরকারি কর্তৃত্বকে প্রতিরোধহীন বলে মনে করে। তাছাড়া এতে জনগণ সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে কোনরূপ আগ্রহ প্রকাশ করে না। কাজেই অধীন রাজনৈতিক সংস্কৃতিতে অনুন্নত রাজনৈতিক সংস্কৃতিও বললে ভুল হবে না। অর্থাৎ অধীন রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ কিছুটা সচেতন থাকে, কিন্তু সরকারি কার্যক্রমে কোনোভাবেই তারা অংশগ্রহণ করেন না এবং অনেকখানি নিষ্প্রাণ হয়ে থাকেন। এই জন্য এই রাজনৈতিক সংস্কৃতিকে অনেকটা অনুন্নত রাজনৈতিক সংস্কৃতিও বলা হয়ে থাকে। তৃতীয় যে রাজনৈতিক সংস্কৃতি, সেটি হচ্ছে অংশগ্রাহকমূলক রাজনৈতিক সংস্কৃতি। এই রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সরকারের কাছ থেকে সুযোগ সুবিধাও প্রত্যাশা করে। ব্যক্তি তার নিজের অধিকার, কর্তব্য ও ক্ষমতার ব্যাপারে পুরোপুরি সজাগ থাকে এবং প্রয়োজন বোধে তা প্রয়োগও করে। রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ ও মূল্যায়নের সাথে সাথে ব্যক্তি সংশ্লিষ্ট থাকে। ব্যক্তি তার নিজের ভূমিকাকে রাজনৈতিক ব্যবস্থার ইনপুট আউটপুট কর্মকাণ্ডের সঙ্গে সমন্বিত করতে অগ্রসর হয়। এভাবে সমালোচনা ও মূল্যায়ন হচ্ছে অংশগ্রাহক রাজনৈতিক সংস্কৃতির প্রকৃত ভিত্তি। এই রাজনৈতিক সংস্কৃতিকে উন্নত রাজনৈতিক সংস্কৃতি বলে অভিহিত করা হয়। তাহলে আমরা আজকে 3 ধরনের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জানলাম: সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, অধীন রাজনৈতিক সংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। তো যেটা বলা হয়ে থাকে যে 3 ধরনের রাজনৈতিক সংস্কৃতি আসলে কোনো সমাজকে সম্পূর্ণরূপে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত, কিংবা অধীন রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত, কিংবা অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত বলে মনে করা যায় না। যে কোনো সমাজে কিছু মানুষ হয়তো সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী থাকে, আবার কেউ কেউ অধীন রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী থাকে, আবার অধিকাংশ মানুষ হয়তো অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী থাকে। এভাবে বিভিন্নভাবে একটা সমাজে কোনোটাই আসলে পুরোপুরি এককভাবে দেখা যায় না, সম্মিলিতভাবে থাকে। এ কারণে সামাজিক বিজ্ঞানে কিংবা এই রাজনৈতিক সংস্কৃতির বিশেষজ্ঞগণ যেটা মনে করেন যে কোনো সমাজকে সম্পূর্ণভাবে কোনো একক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্লেষণ কিংবা বৈশিষ্ট্যমণ্ডিত বলে মনে করা যায় না। সে কারণে তারা বলেন যে এরকম সমাজকে যেখানে সব ধরনের রাজনৈতিক সংস্কৃতি আছে, সেটাকে তারা কি বলছেন? মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এটার আরেকটা অ্যালমন্ডের চূড়ান্ত বিশ্লেষণ আছে, আরো বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। পরবর্তী ক্লাসে আমরা সেই বিষয়ে বিশদ আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।